আচ্ছা, আগের ভিডিওতে আমরা জানলাম কি কেবলিং এর বিষয়ে আমরা কিছু তথ্য দিয়েছিলাম আগের বিষয়ে যে কেবলিং গুলো কিভাবে কাজ করে। তো আজকে আর একটা ইন্টারেস্টিং সাবজেক্ট কি আমরা কেবলিং এর উপরেই এই সাবজেক্টটা কন্টিনিউ করব। যেমন কি আগে আমরা একটা পিডিএফ ওপেন করেছিলাম, এখানে আমাদের একটা কালার কোড আছে, যেই কালার কোডটা আমরা মোস্ট প্রবাবলি ইউজ করি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম বলেছিলাম এই কালার কোডটাকে ইউজ করব। এবার এই কালার কোডটাকে কেন ইউজ করব? কারণ হচ্ছে কেউ প্রিভিয়াসলি কাজ করে গেছে এবং আমরা তারপরে যাচ্ছি, আমরা জানি না যে সে কী রকম কালার কোডিং ইউজ করেছে। তো আমরা যদি অন্য টাইপের কালার কোডিং ইউজ করি তখন কি হবে? তখন আমরা যখন যাব, কিংবা আমি আমার কাজ করা, আমি অন্যরকম কালার কোড ইউজ করেছি, কিন্তু সেখানে যখন সেকেন্ড কেউ যাবে কাজ করতে তখন তার অসুবিধা হবে যে আমি কী ধরনের কালার কোডিং ইউজ করেছি, সেই কারণে। এবার আমরা এই কারণে একটা স্ট্যান্ডার্ড ফলো করি। স্ট্যান্ডার্ড দুটো আছে, সেটা হচ্ছে একটা এ স্ট্যান্ডার্ড, একটা বি স্ট্যান্ডার্ড। আমরা নর্মালি স্ট্রেট কেবলিংয়ের সময় বি স্ট্যান্ডার্ডকে ইউজ করি। এ স্ট্যান্ডার্ড যদি ক্রসিং হয়, ক্রস কেবল কনফিগারেশন হয়, তখন আমরা এ স্ট্যান্ডার্ড এক সাইডে বি স্ট্যান্ডার্ড ইউজ করি। বাই ডিফল্ট স্ট্রেট কেবলিংয়ে আমরা শুধু বি স্ট্যান্ডার্ডকে ফলো করি। এবার ব্যাপারটা হচ্ছে, আমি আগের ভিডিওতে যেরকম বলেছিলাম, আমাদের এখানে 8খানা তার থাকে, তার মধ্যে আমাদের দরকার হচ্ছে 1 2 3 4 5 দরকার পড়ে না। আবার আমাদের দরকার পড়ে হচ্ছে 6, তারপর দরকার পড়ে না হচ্ছে 7 8। তো আমাদের দরকার হচ্ছে 1 2 3 4 5 6, এই কটা আমাদের দরকার পড়ে। 1 2 3 4 4 5 দরকার নেই, 6, 1 2 3 আর 6। এবার ঘটনা হচ্ছে, যদি আমার আগে থেকে কোনো কেবলিং করা থাকে, তা আমাকে এখানে যে ডিভাইসটা এর 1 এর সাথে এর 1, এর 2 এর সাথে এর 2, এর 3 এর সাথে এর 3 কানেক্ট করতে হবে, এর 6 এর সাথে এর 6। তাহলে আমাদের লিঙ্কটা আপ হবে, দুটো RX দুটো TX, তো লিঙ্কটা আপ হবে। এবার ঘটনা হচ্ছে, যদি এমন কোনো পজিশন আসে কি আমার একটা কেবল মাঝখান থেকে ব্রেক হয়ে গেল, কিংবা এই একটা কেবল মাঝখান থেকে ব্রেক হয়ে গেল, দুটো কেবল ব্রেক হয়ে গেল, বাকি আমার কাছে আছে হচ্ছে 6টা কেবল। এবার ঘটনা হচ্ছে, আমার এখানে একটা মেন লিঙ্ক যেটা দরকার ছিল RX TX এর মধ্যে, সেটার মধ্যে 2 নম্বর কেবলটা আমার ফেল এবং বাকিগুলো চলছে। তো আমি দরকার পড়লে এই যেগুলো আনইউজড পেয়ার, এখান থেকে একটা, যেমন 5 নম্বরটা, এর জায়গায় ব্যবহার করতে পারি। আমাকে শুধু এই দিককার 1 2 3 এইগুলোর সাথে এই দিককার 1 2 3 মেলাতে হবে পরপর। তো আমরা যেরকম খুশি কালার কোডিং ইউজ করতে পারি, শুধু আমাকে মাথায় রাখতে হবে এদিককার যে কালার কোডিং থাকবে এদিককার কোডিং আমাকে সেম রাখতে হবে, তাহলে আমার লিঙ্কটা চলবে। তো যদি ইনকেস এমন কোনো ফেলিয়ার হয় যেখানে একটা কেবল মাঝখান থেকে 2 নম্বরটা মিসিং হয়ে গেল, সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে অল্টার করতে পারি ফর টেম্পোরারি। কি আমরা এখান থেকে একটা আনইউজড পেয়ার নিয়ে আমরা এই 2 নম্বরের যে পেয়ারটা ক্রস হয়ে গেছে, কেটে গেছে মাঝখান থেকে, সেটার জায়গায় এই পেয়ারটাকে আর এই কেটে যাওয়া পেয়ারটাকে আনইউজড পেয়ারের জায়গায় দিয়ে দু সাইডে এরকমভাবে স্ট্রেট ফরম্যাটে আমরা কেবলিংটিকে লিঙ্ক আপ করতে পারি। এবার ঘটনা হচ্ছে, আজকে একটা টুলস এর সাথে ইন্ট্রোডিউস হব, যে টুলসটা খুবই চিপ, মানে প্রাইস বেশি নয়, কিন্তু এই টুলটা অনেক কিছু সমস্যার সমাধান। সেই টুলসটা হচ্ছে, দেখাচ্ছি, সেটা হচ্ছে
এই টাইপের একটা কন্টিনিউটি টেস্টার। এই টেস্টারটা কি একটু বলে রাখি। এখানে আমাদের একটি ব্যাটারি থাকে, এখানে একটা এলইডি লাইট থাকে, একটি সেল থাকে, দুটো টেস্ট প্রপ থাকে। এবার যদি এই টেস্ট প্রপ থেকে এই টেস্ট প্রপ অবধি কন্টিনিউটি শো হয়, তার মানে আমার এইখানে এলইডিটা গ্লো করা শুরু করে দেবে। এইখান থেকে যদি এই কন্টিনিউটাস সার্কিটটা কমপ্লিট করা হয়, তাহলে এই এলইডিটা গ্লো করা শুরু করে দেবে। এবার এখানে কি হয়, আমার কাছে 8খানা কেবিল আছে। এই 8খানা কেবিলের মধ্যে আমার যদি লিঙ্ক আপ না হয়, আমি টেস্ট করব আমার একটা বা দুটো মাল্টিপল ওয়্যার ফেল হয়ে গেছে। তো আমার এই লিঙ্কটাকে আপ করতে গেলে মাত্র 4টে তারই দরকার। এবার এখানে ঘটনা হচ্ছে, আমার যদি মাঝখানে কোনো পেয়ার ফেল থাকে, সেটাকে আমরা কিভাবে টেস্ট করব? এটা হচ্ছে সেই পেয়ার টেস্ট করার সবথেকে সস্তা ডিভাইস। আমরা কি করি, দুটো দুটো পেয়ার করে এইভাবে এক সাইডের কেবিলগুলোকে শর্ট করে দিই। যেমন এটা অরেঞ্জ, এটা গ্রিন, সো আমরা এখানে কন্টিনিউটি টেস্টারের একটা প্রব এখানে এবং একটা প্রব এখানে যখনই টাচ করি, আমার যদি এলইডিটা এখানে গ্লো হয়, তার মানে এই পেয়ারটা এখান থেকে কেবলটা ওকে আছে। কারণ কেবলটা ওকে আছে, তাই আমার এখান থেকে সার্কিটটা কমপ্লিট হচ্ছে। এবার আমরা সেকেন্ড পেয়ারের সাথেও তাই করি। এই পাশে একটা ব্ল্যাক আর এই পাশে একটা প্রব টাচ করি। যেই টাচ করি, আমার যদি এলইডিটা না গ্লো করে, তার মানে এই পেয়ারটা কোনো জায়গা থেকে ফেল আছে, বা এই পেয়ারটার কথা বলছিলাম, এই পেয়ারটা কোনো জায়গাতে ফেল আছে, যে কারণে এখান থেকে গিয়ে সার্কিটটা কমপ্লিট হচ্ছে না, তো আমার এলইডিটা গ্লো করছে না। সেই কারণে এইভাবে একটা আমরা টেস্টিং করতে পারি। ফাইনাল আর একটা টেস্টিং করি আমরা। সেই টেস্টিংটা করার খানিকটা ধরন এরকম কি, আমার এখানে 8খানা তার আছে। আমরা কি করি, প্রত্যেকটা তারের এন্ড কমনলি শর্ট করে দিই একসাথে, এবং যে কোনো একটা পেয়ারকে আমরা কমন ধরে নিই। মানে কমন ধরার মানে হচ্ছে এর একটা প্রব এখানে রাখি এবং প্রত্যেকটার সাথে টাচ করে করে দেখি, প্রত্যেকটার সাথে গ্লো করা উচিত। যদি এইটার সাথে গ্লো করছে না, তার মানে এই কোডটা ফেল আছে মাঝখান থেকে। যদি এটার সাথে গ্লো না করে, তাহলে এই কোডটা ফেল আছে। তো এইভাবে আমরা পেয়ারটা তারের চেক করতে পারি যে আমার তারটা কোথায় ফেল আছে। এইটা আজকে আমরা একটা বেসিক টুলসের ব্যাপারে জানলাম। এটা আমাদের মাস্ট। আমরা যদি নেটওয়ার্কিং কাজ করতে চাই, আমরা দু জায়গায় ফাঁসি, মানে আমাদের কাজ দু জায়গায় আটকায়। এক হচ্ছে এই বেসিক কেবলিং আর ডিভাইস ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে নেটওয়ার্ক প্রোটোকল। আর নেটওয়ার্ক প্রোটোকলটা ব্যাপারটা বুঝিয়ে রাখি। নেটওয়ার্ক প্রোটোকল হচ্ছে, যেমন নেটওয়ার্কে কোনো দুটো নোড, মাল্টিপল নোড একে অপরের সাথে কমিউনিকেট করছে। এখানে কিছু থাকে রুল। এই রুলটা কেন থাকে? এই রুলটা এই কারণে থাকে, কারণ যাতে আমাদের নেটওয়ার্কটা স্টেবিলিটি থাকে। আর নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশনের সিকিউরিটি, সব রকম ডেটা সিকিউরিটির ব্যাপার থাকে, যে কারণে আমাদের এখানে রুলস থাকে। সেই রুলসগুলো আমরা জানবো আগে ধীরে ধীরে। এই রুলসটা এই কারণে থাকে, কারণ আমরা নেটওয়ার্কে মাল্টিপল ডিভাইস থাকে, সেক্ষেত্রে কমিউনিকেশনের কিছু রুলস এই কারণে সেট করা থাকে যাতে নেটওয়ার্কটা আনস্টেবল না হয়ে যায়। মানে নিয়মের বাইরে গিয়ে কেউ কারোর সাথে কমিউনিকেট করে নেটওয়ার্কটার মধ্যে অতিরিক্ত ট্রাফিক না জেনারেট করে। সেই কারণে আমরা এখানে কিছু রুল আছে, যেটাকে আমরা বলি প্রোটোকল। এই প্রোটোকলটা হচ্ছে নেটওয়ার্কের কমিউনিকেশনের রুল।
আমরা কাজ করতে গেলে আমরা দু জায়গায় প্রবলেমে ফেস করি, সেটা হচ্ছে একটা হচ্ছে রুল আর একটা হচ্ছে এই বেসিক্স। এই বেসিক্সটা আমাদের ভালো করে ক্লিয়ার করতে হবে, তারপর আমরা রুলের দিকে এগাবো, যাতে আমাদের বেসিক পার্টটা ক্লিয়ার থাকে, রুল পার্টটা ক্লিয়ার থাকে, তাহলে আমরা সাকসেসফুলি আমরা নেটওয়ার্ক কনফিগার করতে পারি এবং নেটওয়ার্কটাকে চালাতে পারি। তো এই রুলের ভাষায় জানতে হবে ব্যাপারে, আর এই বেসিক্সটা, এটা আমাদের একটা টেস্টার যেটা আজকে দেখালাম। আগে আগে আমরা আরও অনেক ধরনের নেটওয়ার্ক টুলসের ব্যাপারে আলোচনা করব, তো আজকে এইটা দেখালাম। তো এবার আমরা আরও কিছু দেখব। সেটা হচ্ছে, আমরা বলেছিলাম এটা হচ্ছে এক ধরনের শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, এসটিপি কেবল। পিডিএফটা ওপেন করে নিই, বোঝাতে সুবিধা হবে। এটা আমরা দেখেছিলাম একটা এসটিপি কেবল, শিল্ডেড টুইস্টেড পেয়ার। এবার ঘটনা হচ্ছে, আমরা কখন এই শিল্ডেড টুইস্টেড পেয়ার, যেটার মধ্যে মেটালের শিল্ড লাগানো থাকে, সেটা কখন ব্যবহার করব আর কেন ব্যবহার করব, আর যেটা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার থাকে সেটা কখন ব্যবহার করব এবং কেন ব্যবহার করব, এই দুটো বিষয় নিয়ে আজকে একটু চর্চা করা যাক। প্রথমত হচ্ছে, এই কেবলগুলোর ওপর কোনো শিল্ড থাকে না, যেটার কারণ আগে দুটোর ডিফারেন্স আমরা ডিসকাস করেছি, কিন্তু এর অ্যাপ্লিকেশনটা আজকে ডিসকাস করব। আমরা ধরে নিলাম আমার দুটো অফিস রুম, মাঝখানের ডিস্টেন্স হচ্ছে 60 মিটার। এবার আমার এই অফিস রুমে একটা সুইচ আছে, এই অফিস রুমে আমার একটা সুইচ আছে এবং এই অফিস রুমে আমার একটা সুইচ আছে। এবং এইখানে আমার কয়েকটা নোড আছে, সেটা কম্পিউটার হোক বা নেটওয়ার্ক ক্যামেরাস হোক, এই টাইপের কিছু নোড আছে এবং এইখানে কিছু টাইপের নোড আছে। এবার আমার দুটো অফিসে যাতে এইখানকার নোডগুলো এই পাশের সাথে নোডগুলোর সাথে কমিউনিকেট করতে পারে, আমাকে এরকম নেটওয়ার্ক বিল্ড করতে হবে। তো আমরা যখন এই নোডগুলোকে সুইচের সাথে কানেক্ট করব, তখন আমরা ইউজ করব ইউটিপি কেবল। ইউটিপি কেবল কেন ইউজ করব? কারণ এগুলো খুব শর্ট ডিস্টেন্স ওয়্যার, এগুলোর ডিস্টেন্স কম, আর সেকেন্ড হচ্ছে এর মধ্যে ট্রাফিক কম। এখানেও আমরা যে নোডগুলোকে কানেক্ট করব থ্রু সুইচ, সেগুলোতে আমরা ইউটিপি কেবল ইউজ করব। এই ইউটিপি কেবলটা ইউজ করার কারণ, এখানে এক তো ট্রাফিক শর্ট, যে কারণে ব্যান্ডউইথ আমাদের বেশি দরকার নেই, আর কেবলের লেন্থ শর্ট, যে কারণে ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সির দ্বারা কোনো ইন্টারফারেন্স আসবে না। কিন্তু এখানে ডিস্টেন্স হচ্ছে 60 মিটার, আর এই কেবলের যে দুটো অফিস আছে এখান থেকে যে আমার সুইচে, এটাকে বলা হয় আপলিঙ্ক। এবং আমার ইন্টারনেট আছে এইখানে, এটা হচ্ছে আমার ইন্টারনেট। এবার ঘটনা এরকম, এটা হচ্ছে আমার আপলিঙ্ক, এটাকে অন্য একটা কালার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা আমার আপলিঙ্ক। এবার এই যে একটা আপলিঙ্ক, এই একটা যে পোর্টে কানেক্ট হচ্ছে আমার সুইচের মধ্যে এসে, এই পোর্টের ব্যান্ডউইথ হতে পারে 1000 Mbps। এবার এই যে ব্যান্ডউইথটা আছে আমার, এর মধ্যে খুব হাই ট্রাফিক জেনারেট হবে, কারণ এইখানকার নোডগুলো এই পাশে যতগুলোর সাথে কমিউনিকেট করতে চাইবে,
আমার এই একটা কেবলের ওপর দিয়ে সেই ট্রাফিকটা পাস করবে, এবং আমার যখন এইখানকার নোডগুলো এদিকে কমিউনিকেট করবে তখন এই কেবলটা দিয়েই পাস করবে। একটা সিঙ্গেল কেবলের মধ্যে দিয়ে এতগুলো নোড এই পাশের নোডের সাথে কমিউনিকেট করবে। তো সবথেকে বেশি ব্যান্ডউইথের লোড থাকবে এই কেবলটার উপর। এবং এখানে আমার ইন্টারনেট আছে, সেই ইন্টারনেটেরও ট্রাফিক এই কেবল দিয়ে পাস হবে এই অফিসের জন্য। তো এটার ওপর সবথেকে বেশি লোড থাকবে এই কেবলটার উপর। তো এইখানে আমরা, আর তাছাড়া আর একটা জিনিস কি, এই কেবলটা হতে পারে কোনো পাওয়ার লাইন, কোনো ম্যাগনেটিক ইন্টারফারেন্স, মানে কোনো ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের সাথে যাচ্ছে, কিংবা এর আশেপাশে কোনো হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল ওয়্যার আছে, তো ওর ম্যাগনেটিক ফিল্ডের কারণে এই লিঙ্কটার ডেটার মধ্যে ইন্টারফারেন্স হতে পারে, যে কারণে এইখানকার নোডগুলো ঠিকঠাকভাবে এই পাশে কমিউনিকেট করতে পারবে না, কিংবা এই পাশের নোডগুলো এই পাশে ঠিকঠাক কমিউনিকেট করতে পারবে না। তো এটা আমার নেটওয়ার্ককে আনস্টেবিলিটি দেবে, যে কারণে আমরা এই আপলিঙ্কের কেবলটা ইউজ করব এসটিপি। এটা করা উচিত, কারণ তাহলে আমার ব্যান্ডউইথে কোনো লস থাকবে না এবং আমার কমিউনিকেশনটা খুব স্টেবিলিটি থাকবে। তো এই ক্ষেত্রে আমরা এসটিপি কেবলের অ্যাপ্লিকেশন করি আপলিঙ্ক দেওয়ার জন্য। তো এটা একটা বেসিক ওভারভিউ, আমরা এসটিপি কেবল কখন ব্যবহার করব। আর একটা ঘটনা, অনেকে ইন্টারনেটের তার বা আপলিঙ্কের তার অনেক হাইটে লাগানো থাকে, বিল্ডিংয়ের হাইটে, আউটসাইডে। তো এখানে কি হতে পারে, মোবাইলের আমাদের যে সিগন্যাল টাওয়ারগুলো থাকে ওইখান থেকে রেডিও ফ্রিকোয়েন্সি থ্রো হয় আমাদের মোবাইলে সিগন্যাল আসার জন্য। তো এই ম্যাগনেটিক ইন্টারফারেন্সে এর মধ্যে যে 01011 বাইনারিগুলো কমিউনিকেশন হয়, এটার ইন্টারফারেন্সে এই বাইনারিটা চেঞ্জ হয়ে গিয়ে 1 হয়ে যেতে পারে, এই বাইনারিটা চেঞ্জ হয়ে গিয়ে 0 হয়ে যেতে পারে, যে কারণে আমাদের নেটওয়ার্কে আনস্টেবিলিটি আসতে পারে। যে কারণে আমরা এখানেও এসটিপি ওয়্যার ইউজ করব যদি আমাদের লং ডিস্টেন্স কিংবা এরকম ম্যাগনেটিক ইন্টারফারেন্স থাকে ওয়্যারিংয়ের এরিয়াতে। তো আমরা এখানে এসটিপি কেবল ইউজ করব। এবার যদি এসটিপি কেবল এতই ভালো, তাহলে আমরা সব জায়গায় এসটিপি কেবল কেন ইউজ করব না? কারণ হচ্ছে এটা লো কস্ট। এটা একটা লো কস্ট কেবল, তো আমাদের কস্ট ম্যানেজমেন্টও করতে হবে একটা নেটওয়ার্কের মধ্যে, আর স্টেবিলিটিও থাকতে হবে, যে কারণে এখানে আমরা লো কস্ট কেবল ইউজ করব, যেখানে লো কস্টের দরকার। আর যেখানে আমাদের হাই কস্ট কেবল দরকার, সেখানে আমরা এসটিপি কেবল হাই হাই কস্ট হাই কস্ট কেবল ইউজ করব, যাতে আমাদের নেটওয়ার্কের স্টেবিলিটিও থাকে এবং আমরা বাজেটের মধ্যে প্রজেক্টটা সম্পন্ন করতে পারি। এবার আমরা কিছু বলবো আপলিঙ্কের বিষয়ে। আমার একটা অফিসে অনেক বেশি কম্পিউটারস আছে, যে কারণে কম্পিউটার হতে পারে, আইপি ফোন হতে পারে, কিংবা আমার হতে পারে কি কোনো টাইপের ল্যানে চলার মতো ডিভাইস, যেটা আমাদের সেম নেটওয়ার্কে কাজ করবে। নেটওয়ার্ক প্রিন্টার হতে পারে, নেটওয়ার্ক কম্পিউটার হতে পারে। তো ওই জন্য আমরা এটাকে নোড বলি। তো আমার এখানে মাল্টিপল সুইচ একটা অফিসের র্যাকে লাগানো আছে, আর একটা অফিসে একটু ডিস্টেন্সে আরও কিছু সুইচেস আছে। তো আমরা এই সুইচগুলোকে কানেক্ট করব কীভাবে, এখান থেকে একটা আপলিঙ্ক এখানে যাবে, এখান থেকে একটা আপলিঙ্ক এখানে যাবে, এখান থেকে একটা আপলিঙ্ক এখানে, এখান থেকে একটা আপলিঙ্ক এখানে, এবং এখান থেকে একটা এখানে যাবে, এখান থেকে একটা এখানে, এখান থেকে একটা এখানে। এবং আমরা যে আপলিঙ্কের প্যাচ কর্ডটা লং ইউজ করব, এটা এসটিপি। শর্ট ডিস্টেন্সারগুলো আমরা এসটিপি ইউজ করতে পারি বড় নেটওয়ার্কের ক্ষেত্রে। কারণ আমাদের যখন নেটওয়ার্ক বড় হয়ে যায়, আমাদের তখন নেটওয়ার্ক স্টেবিলিটির দরকার পড়ে, আর নেটওয়ার্ক স্টেবিলিটি আমাদের জন্য খুবই জরুরি। সেই কারণে আমরা তখন সেই মুহূর্তে এসটিপি কেবল ব্যবহার করব। এইভাবে আমরা আপলিঙ্ক কনফিগার করব।
এবার আপলিঙ্কে যদি আমাদের দুটো করে কেবল করি, কোনো জায়গায় যদি ভুল করে আমরা আপলিঙ্কের দুটো কেবল ইউজ করি, তাহলে এখানে একটা ফিনোমিনা তৈরি হয়। এখান থেকে একটা ডেটা প্যাকেটের কাছে যায়, এখান থেকে একটা আসে, এখান থেকে আসে। তো এখানে কন্টিনিউয়াস একটা লুপ ক্রিয়েট হয়ে যায়। এটাকে বলা হয় লুপ সিচুয়েশন। লুপ হয়ে গেলে কি হবে, আমাদের এর মধ্যে নেটওয়ার্কের মধ্যে ট্রাফিক হাই হয়ে যাবে। এবং আমাদের পুরো নেটওয়ার্কটা কোলাপস হয়ে যাবে। এই পাশের নেটওয়ার্কও কোলাপস হয়ে যাবে, এই পাশের নেটওয়ার্কও কোলাপস হয়ে যাবে। এমনকি আমাদের যে আইএসপি থেকে লাইন আসছে, সেই আইএসপির নেটওয়ার্কও কোলাপস হয়ে যেতে পারে, কারণ এখানে একটা লুপ তৈরি হবে। লুপ তৈরি হওয়ার কারণে একে সেন্ড করবে, একে সেন্ড করবে, আবার সেম প্যাকেট এখানে নেটওয়ার্কে ফ্রি ফ্লো হয়ে ঘুরতে থাকবে এবং মারাত্মক ট্রাফিক জেনারেট হয়ে যাবে, ট্রাফিক হাই হয়ে যাবে। এই ট্রাফিকটা হাই হয়ে যাওয়ার ফিনোমিনাকে আমরা বলি লুপ, নেটওয়ার্কের লুপ ক্রিয়েট হয়ে যাওয়া। এরপরে আগে আমরা আরও জানবো, কারণ এই লুপ সাবজেক্টটা অনেক ভয়ানক। এটা এন্টার নেটওয়ার্কে ডাউন করে দিতে পারে এবং আমাদের এইটাকে ফল্টটা ফাইন্ডিং করতেও অনেক সময় চলে যেতে পারে। আমরা লুপের বিষয়ে জানবো। এটা একটা বেসিক ফিনোমিনা দিলাম যে কীভাবে আমরা আপলিঙ্ক কানেক্ট করি, একটার পর একটা সুইচ, একটার পর একটা সুইচ। কোনো জায়গায় আমরা দুটো আপলিঙ্ক ইউজ করতে পারবো না, কিছু ক্ষেত্রে দুটো আপলিঙ্ক ইউজ করা হয়, ওটা পরে জানবো কেন। কিছু রুলস আছে, কিছু প্রোটোকল আছে যে ক্ষেত্রে আমরা দুখানাও আপলিঙ্ক লাগাতে পারি, কিন্তু নর্মাল নেটওয়ার্কে আমরা কখনোই দুটো আপলিঙ্ক একসাথে ইউজ করব না, একটা একটা করে আপলিঙ্ক থাকবে। আর কোনো নেটওয়ার্কের পোর্টে যেন এইভাবে আমরা প্যাচ কোড না ইউজ করি, মানে এটা একটা লুপ ক্রিয়েট হয়ে যাওয়া। একটা আমার সুইচ আছে এবং এই সুইচে মাল্টিপল পোর্টস আছে, আমরা যদি এই সুইচের একটা পোর্ট থেকে নিয়ে এই পোর্টে লাগিয়ে দিই, তাহলে এটাও একটা লুপ হয়ে যাবে এবং ফ্রি প্যাকেটস নেটওয়ার্ক প্যাকেটসে ঘুরতে থাকবে এবং আমাদের নেটওয়ার্কটা কোলাপস হয়ে যাবে। তো আমরা এরকম করতে পারবো না, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা স্টেট জিনিসটা কনফিগার করতে পারি। এবং আমরা আজকে আর একটা জিনিস জানবো, সেটা হচ্ছে একটা নেটওয়ার্কের প্রোটোকল বা নিয়ম। আমরা সেই সাবজেক্টে এন্টার করতে চলেছি। এখানে দুটো অপশান আছে, আমরা প্রায়শই শুনে থাকবো, আর এটাকে আমাদের মনে রাখতে হবে। এটা একটা কনসেপচুয়াল সাবজেক্ট, সেটা হচ্ছে ল্যান অ্যান্ড ওয়্যান। ল্যান আর ওয়্যান, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? এটা হচ্ছে আমার লোকাল এরিয়া নেটওয়ার্ক, সরি, আর এটা হচ্ছে আমার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ডিফারেন্সটা কি? এখানে কনসেপ্ট আছে হচ্ছে রাউটিং। রাউটিং জিনিসটা বুঝবো আমরা।
রাউটিং জিনিসটা বুঝবো। রাউটিংটা হলো আমার একটা নেটওয়ার্ক, এটা হচ্ছে আমার রাউটার। রাউটারে একটা থাকে হচ্ছে WAN, একটা থাকে হচ্ছে LAN। এটা হচ্ছে আইসোলেশন। আইসোলেশন আইসোলেশনটা কি? এটা আমার একটা নেটওয়ার্ক, নেটওয়ার্ক 1। এটা হচ্ছে আমার নেটওয়ার্ক 2। এটা কি করছে? মাঝখানে আইসোলেশন ক্রিয়েট করছে, মানে নেটওয়ার্ক 1 থেকে নেটওয়ার্ক 2 তে যাওয়ার কিছু জিনিস এ রেস্ট্রিক্ট করবে। মানে আমার লোকাল এরিয়া নেটওয়ার্কে যে ধরনের সার্ভিসেসগুলো আমরা একটা নোডকে আর একটা নোডের সাথে কানেক্ট করে যে ধরনের সার্ভিসেসগুলো পেতে পারি, এখানে আমার ল্যানে থাকা একটা নোড আর ওয়ানে থাকা একটা নোড প্রপারলি ডিফারেন্ট। এর সাথে কমিউনিকেট যদি করতে চায় তাহলে এখানে কিছু রুল মানে রুল লাগু হয়ে যায়, কারণ দুটো নেটওয়ার্ককে রাউটার সেপারেট করছে, মানে রাউটিং করছে। এটাই হচ্ছে রাউটিং। আর রাউটার হচ্ছে ডিভাইস, আর রাউটার যে কাজটা করে সেটাকে বলা হয় রাউটিং। রাউটিং এর ক্ষেত্রে কি হচ্ছে, এখানে একটা আইসোলেশন ক্রিয়েট হচ্ছে, আমার দুটো নেটওয়ার্ক ডিভাইড হচ্ছে। এটা একটা ল্যান এবং ল্যান 1, আর এটা আমার ল্যান 2। এখানে একটা আইসোলেশন ক্রিয়েট হয়ে যাচ্ছে, আমার দুটো ল্যান ডিফারেন্ট। আমার এখানে থাকার নোড এইখানে থাকার নোডের সাথে ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারবে না। যেই প্রোটোকলগুলো আমরা ল্যানে, যে সার্ভিসেসগুলো আমরা ল্যানে ইউজ করি, সেই সার্ভিসেসগুলো ল্যান 1 থেকে ল্যান 2 তে পাস করবে না, কারণ এটা আমার জন্য ওয়াইড, এটা আমার জন্য লোকাল। তো লোকাল আর ওয়াইডের মাঝখানে থাকে হচ্ছে রাউটার। এটা দুটো ল্যান 1 ল্যান 2 কে ডিফারেন্ট করে রাখে। এটা হলো একটা বেসিক রাউটিং এর কনসেপ্ট। আমরা আগে আরো ডিটেলে জানব। যেমন এখানে আমাদের রাউটিং আর এই বিষয়ে জানতে গেলে জানতে হবে আইপি। আইপি দু প্রকার, আইপি V4 এবং আইপি V6। তো আমরা V4টাকে ইউজ করি, V6টা এখন আমাদের লেটেস্ট প্রোটোকলে দরকার পড়ে না, এটা অটো থাকে। এটাও অটো থাকে, কিছু ক্ষেত্রে ম্যানুয়াল, দুটোই। এটাও সেম। তো আইপি ভার্সন 4, আইপি ভার্সন 6, এই দু টাইপের আমরা শিখব। তার মধ্যে আইপি V4 যেটার ওপর আমরা বেশি কাজ করি, V6 আমাদের দরকার পড়ে না। আমাদের আইপি টেবিলে আমরা আইপি অ্যাড্রেস পাবো, আমরা সাবনেট পাবো, সাব লিখে দিলাম, এটা সাবনেট মাস্ক, সাবনেট পাবো,
ডিফল্ট গেটওয়ে পাবো, যেরকম আমরা গেটওয়ে বলতে পারি। নর্মাল গেট লিখে দিলাম এবং আমরা পাবো ডিএনএস। আমাদের এই জিনিসগুলো কি বুঝিয়ে রাখি। আইপি অ্যাড্রেস হচ্ছে সেই লোকাল অ্যাড্রেস। লোকাল অ্যাড্রেস যেই অ্যাড্রেসের মাধ্যমে আমাদের একটা নোড আর একটা নোডের সাথে কমিউনিকেট করে। এই দুটোর আইপি ডিফারেন্ট, এটার ডিফারেন্ট, এটার ডিফারেন্ট। এই আইপির মাধ্যমে এই দুটো ডিভাইস আমাদের নেটওয়ার্কে আলাদা পৃথককরণ হয়, যে কারণে এই ডিভাইসটার একটা আলাদা অ্যাড্রেস থাকে, যেটা ঠিকানা, যাতে কি এ কোনো ডাটা সেন্ড করলে একে, তো এখানে ব্যাকগ্রাউন্ডে হয় জিনিসটা আইপির মাধ্যমে। কারণ এইখানে একটা নোড, এই নোডকে চিনবে কী করে নেটওয়ার্কে, যে আমাকে স্পেসিফিকলি একেই ডেটা পাঠাতে হবে। স্পেসিফিকলি 3 নম্বর থেকে আমি কোনো ডেটা 1 নম্বরকে পাঠাচ্ছি। 1 নম্বর এখানে আইডেন্টিফাই হবে ভায়া আইপি। যদি এখানে 2 নম্বর কোনো 3 নম্বরকে পাঠায়, এখানে ভায়া আইপি। এই আইপিটা আমাদের হচ্ছে মেন অ্যাড্রেস অন লোকাল নেটওয়ার্ক। এটা মাথায় রাখতে হবে, অন লোকাল নেটওয়ার্ক আইপি অ্যাড্রেসটা আমাদের মেন। এখানে অনেক টাইপের অ্যাড্রেসেস আছে, আইপি আছে, সাবনেট আছে, গেট আছে, ডিএনএস আছে। এর মধ্যে আইপিটা হচ্ছে আমাদের লোকাল কমিউনিকেশনের জন্য একটা নোডের আইডেন্টিফিকেশন। 1 নম্বর নোড, 2 নম্বর নোড, 3 নম্বর নোড, এই প্রত্যেকের আইপি অ্যাড্রেস আলাদা আলাদা হবে, কারণ প্রত্যেকের আইডেন্টিফিকেশন নেটওয়ার্কে আলাদা আলাদা টাইপের। এবার আমরা আসি সাবনেট। সাবনেটে থাকে কি, এটাকে এক ধরনের সাবনেটিং, আমরা ডেপথে যাব না, বেসিক জানবো। সাবনেটিং আমরা বাই ডিফল্ট 255 ইউজ করি। এই 255 কথাটার মানে কি? সাবনেটিং, সাবনেটিংটা আমি বলে দিই। 255 এরকম থাকে, 255 ডট 255 ডট 255 ডট 0। সাবনেটিং আমরা নর্মালি লোকাল নেটওয়ার্কে খুব কম ইউজ করি, আইএসপিদের দরকার পড়ে সাবনেটিং, কিংবা ভার্চুয়াল ল্যান ক্রিয়েট করতে গেলে দরকার পড়ে। বেসিক বলে রাখি, এইখানে যে 255 এটা আমাদের সাবনেটিং ডিসাইড করে, মানে আমরা একটা লোকাল নেটওয়ার্কে কতগুলো নোড কানেক্ট করতে পারি, এটা আমাদের সাবনেটিং বলে দিচ্ছে। কত বলছে? 255। আমরা একটা লোকাল নেটওয়ার্কে 255টা নোড টোটাল কানেক্ট করতে পারবো। এটা হচ্ছে আমাদের সাবনেটিং, আমাদের বলে দিচ্ছে কি আমরা এই নেটওয়ার্কের মধ্যে 255টা ম্যাক্সিমাম ডিভাইস আমরা এই সাবনেটিংয়ে চালাতে পারবো। এটা হচ্ছে আমাদের 255 বলছে। এবার গেটওয়ে কি? গেটওয়ে হচ্ছে আমাদের WAN অ্যাড্রেস। আমাদের এখানে একটা লোকাল আছে নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক আছে, আর একটা নেটওয়ার্ক আছে। এখানে মাঝখানে এই দুটোকে ডিফার করছে হচ্ছে রাউটিং। এটা আমাদের একটা রাউটার ডিভাইস। এবার কি হবে, আমাদের যদি কোনো ট্রাফিক এ নেটওয়ার্ক থেকে বি নেটওয়ার্কের দিকে যায়, আগেই বলেছি কিছু রুল এর মধ্যে থাকে, কিন্তু কিছু কিছু ট্রাফিক তো কমিউনিকেশন করবে,
রাউটারটা দেওয়াই এই কারণে কি মাঝখানে নেটওয়ার্কটা সেপারেশন হয়ে যাবে, আইসোলেশন হয়ে যাবে। কিন্তু কিছু টাইপের কমিউনিকেশন তো রুল আছে যে এ বি এর সাথে কিছু কিছু রুল কমিউনিকেট করতে পারবে। সেক্ষেত্রে যখন এর কোনো একটা লোকাল নেটওয়ার্কে মাল্টিপল নোড আছে, এখানে কোনো একটা নোড, এখানেও মাল্টিপল নোড আছে, তো আমাদের যখন এ স্থানের কোনো নোড বি স্থানের কোনো নোডকে ডেটা ট্রাফিক পাঠাবে, তখন এই গেটওয়ে বলে দেবে যে আমাদের এর কাছে যখন ডাটাটা রিসিভ হবে কোন নেটওয়ার্কের কোন পিসি থেকে এসছে। এক আইপি অ্যাড্রেস দিয়ে এই নেটওয়ার্কের একটা পিসি ডিনোট হবে এবং গেটওয়ে অ্যাড্রেস দিয়ে এটা ডিনোট হবে যে কোন নেটওয়ার্ক থ্রু এসছে, কারণ এখানে এ বি না, এখানে সি নেটওয়ার্কও থাকতে পারে। তো গেটওয়ে অ্যাড্রেসটা আমাকে বলবে যে কোন নেটওয়ার্ক থ্রু ট্রাফিকটা এসছে, সেটা আমাদের গেটওয়ে অ্যাড্রেস ওয়্যান অ্যাড্রেস ডিসাইড করে। তো এই যে ওয়্যান অ্যাড্রেসটা আছে, এটা আমাদের রাউটারের আইপি অ্যাড্রেস থাকে। রাউটারও একটা নেটওয়ার্ক ডিভাইস, তো রাউটারের একটা লোকাল আইপি অ্যাড্রেস থাকে, রাউটারেরও একটা লোকাল আইপি অ্যাড্রেস থাকে। যখন আমাদের আউট অফ দ্য নেটওয়ার্ক, আউট অফ দ্য লোকাল নেটওয়ার্ক কোনো ট্রাফিক গেটওয়েকে পাস করবে, মানে রাউটারকে পাস করবে, তখন আমাদের এই গেটওয়ে অ্যাড্রেসটা দরকার। এই গেটওয়ে অ্যাড্রেস দিয়ে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ক, আরেক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ক, এইভাবে এই গেটওয়ে অ্যাড্রেস দিয়ে এক্স্যাক্ট কোন নোড থেকে ট্রাফিক এসেছিল এবং কাকে রিপ্লাই করতে হবে সেটা সামনের মেশিনটা ডিনোট করে। যেমন আমি আরেকটু এবার সিম্পল ওয়েতে বোঝাবো। সাপোজ আমার এটা একটা ওয়েব সার্ভার, এটা একটা ওয়েব সার্ভার, এখানে একটা রাউটার, আবার কোনো রাউটার, আবার কোনো রাউটার, আবার কোনো রাউটার, এরকম মাল্টিপল রাউটার আমাদের নেটওয়ার্কে থাকে। এখানের কোনো একটা নোড এই ওয়েব সার্ভারকে ট্রাফিক পাঠিয়েছিল, কিন্তু এখানে মাল্টিপল রাউটার আছে, মানে এর আন্ডারে 255 নোড আছে, এর আন্ডারে 255 নোড আছে, এর আন্ডারে 255 নোড আছে, সাপোজ আমি ধরে নিলাম। তো 255 করে এতগুলো নোড আছে, তো কতগুলো পিসি হবে, কত টাইপের নোড হবে। কিন্তু আমাদের ট্রাফিকটা এসছিল এই স্থান থেকে, তো এ যখন কোনো একটা রিকোয়েস্ট ওয়েব সার্ভারকে সেন্ড করছে, তখন এই যতগুলো রাউটার ক্রস হচ্ছে এর গেটওয়ে নিতে নিতে যাবে, এর গেটওয়েটা নিতে নিতে যাবে এবং একে বলবে, আরেকবার মিটিংটা স্টার্ট থাক, কেউ জয়েন করেনি। তো এ রাউটারের অ্যাড্রেসটা নিতে নিতে যাবে এবং এ যদি কিছু একে পাঠায়, তো নেটওয়ার্কের একটা রুল, এও একে কিছু একটা রিপ্লাই করবে। কোনো জায়গা দিয়ে যদি কোনো ট্রাফিক কোনো জায়গায় পাঠানো হয়, তাহলে কিছু একটা রিপ্লাই জরুর করবে, চাই ওটা ট্রু হোক কিংবা ফলস। বাইনারি কোডিংয়ে বুঝবো, ট্রু বা ফলস কিছু একটা এ রিপ্লাই করবে। এবং রিপ্লাই করার সময় এই ওয়েব সার্ভারটা বুঝবে কি করে যে আমার কোন নোড থেকে ট্রাফিক এসেছিল, সেটাই বোঝার জন্য এ প্রত্যেকটা গেটওয়ে ক্রস করতে করতে আসছে এবং এর কাছে একটা অ্যাড্রেস আছে। স্পেলিং শর্টে লিখছি, বুঝে নিও। তো অ্যাড্রেস আছে, এর অ্যাড্রেস আছে, তো এ প্রত্যেকটা জানবে যে আমাকে এই রাউটারটা ক্রস করতে হবে, এই রাউটারটা ক্রস করতে হবে, এই রাউটারটা ক্রস করতে হবে, এই রাউটারটা ক্রস করে নেক্সট রাউটার ক্রস করে, নেক্সট রাউটার ক্রস করে, এটা আমাদের ফাইনাল রাউটার। এবং এই ফাইনাল রাউটারের কোন আইপি নোড এই রিকোয়েস্টটা পাঠিয়েছিল তার কাছে সেন্ড হয়ে যাবে। তো এই কারণে আমাদের গেটওয়েটা দরকার। এই গেটওয়ে হচ্ছে রাউটারের আইপি অ্যাড্রেস, রাউটারও একটা নোড,
তো রাউটারের একটা আইপি অ্যাড্রেস থাকে, এই রাউটারের আইপি অ্যাড্রেসটাই আমরা গেট বলে থাকি। কি এই প্রত্যেকটা একটা নেটওয়ার্কের মধ্যে, সাপোজ এই একটা নেটওয়ার্ক, এখানে একটা রাউটার, এখানে একটা ইন্টারনেট, এই ইন্টারনেটটা পাস হচ্ছে এখানে, এটা আমাদের রাউটার, এটা আমাদের ইন্টারনেট, এবং এখান থেকে এখানে আসছে। তো এই যে রাউটারটা আছে, এই রাউটারের আউটসাইড এখানে আমাদের যতগুলো নোড আছে, এখানে নোড আছে, এখানে নোড আছে, এই রাউটার যখন আউট অফ দ্য ল্যান যখনই কমিউনিকেশন করবে, চাই কোনো ওয়েব সার্ভারের কাছে বা আমাদেরই নেটওয়ার্কের মধ্যে তৈরি করা মাল্টিপল নেটওয়ার্কের কাছে, তখন রাউটারের আইপি অ্যাড্রেস থ্রু ওয়ান প্রোটোকল থ্রু ফিল্টার হয়ে যাবে। কারণ এটা একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ফিল্টার হয়ে এর মধ্যে কিছু রুল এক যে টাইপের কমিউনিকেশানগুলো হওয়ার, সেই হিসাবে গিয়ে এইখানে আমাদের ইন্টারনেটের মধ্যে চলে যাবে, এবং ইন্টারনেটের মধ্যেও মাল্টিপল রাউটার্স ক্রস করে আগে যাবে। তো এর একটা আইপি অ্যাড্রেস থাকে, সেটাই হচ্ছে আমাদের গেটওয়ে। আর মেন যেটা বলার সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা নোডের আইপি আলাদা থাকবে, ডিফারেন্ট। একটা নেটওয়ার্কের মধ্যে যে আমাদের মাল্টিপল নোডগুলো আছে, আইপি ডিফারেন্ট, কিন্তু আমাদের গেটওয়ে কিন্তু সেম থাকবে। মানে এটার যদি 100 থাকে, এটার 101, এটার 102, তো আইপি সবার ডিফারেন্ট প্রত্যেকটা নোডের। কিন্তু গেটওয়ে যদি আমার 1 থাকে, মানে রাউটারের অ্যাড্রেস যদি আমার 1 থাকে, তাহলে আমার নোড 1-এরও 1 থাকবে, এরও 1 থাকবে, এরও 1 থাকবে। কারণ রাউটার এর জন্যও সেম, এর জন্যও সেম রাউটার দিয়ে পাস করবে, এর জন্যও সেম রাউটার দিয়ে পাস করবে, এর জন্যও সেম রাউটার দিয়ে পাস করবে। তো যেহেতু প্রত্যেকটা নোডই একটা রাউটার থ্রু পাস করবে বাইরের ট্রাফিক, তো এদের গেটওয়ে সেম থাকবে, যেটা হচ্ছে আমাদের রাউটারের আইপি। রাউটারের আইপিটা আমাদের গেটওয়ে, বুঝতে পারলাম? তো রাউটারের আইপিটা আমাদের গেটওয়েতে বসে। তাহলে আমরা এখানে তিনটে জিনিস ক্লিয়ার করে নিলাম। সেটা হচ্ছে, এক হচ্ছে আইপি, বেসিক্সে, অ্যাডভান্সে পরে জানবো। একটা হলো সাবনেট, একটা হলো গেটওয়ে। আমরা এই তিনটে জিনিসকে মোটামুটি বেসিক জানলাম। আর একটা থাকে হচ্ছে আমাদের ডিএনএস, এটাও আমরা একটু বেসিক বলে রাখি। ডিএনএস জিনিসটা কি? ডিএনএস আমরা ব্ল্যাঙ্ক রাখতে পারি, কিছু প্রবলেম হয় না, কিছু ক্ষেত্রে প্রবলেম হলে আমাদের ডিএনএস বসাতে হয়। ডিএনএসটা কি? ডিএনএস একটা সার্ভার হয়। ডিএনএস হচ্ছে একটা সার্ভার। আমাদের যখন ওয়েবসাইট আমরা কোনো সার্চ করি, আমরা সার্চ করি www ডট, যদিও এই ডটটা হবে না, google.com। আমরা ওয়েবসাইট এইভাবে সার্চ করি, কিন্তু অ্যাকচুয়াল সার্ভারটাও একটা নোড, যেই সার্ভারে এই google.com এর পেজটা রাখা আছে, HTML এর ডাটাটা রাখা আছে, সেটাও একটা আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস হতে পারে, টেম্পোরারি লিখছি, 122, 17, 27, 20, এইটা হতে পারে একটা অ্যাড্রেস। আমরা এটা লিখি হচ্ছে ডোমেন নেম। কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমার দরকার সার্ভার। তোমরা যখনই ব্রাউজারে কোনো ওয়েবসাইটের ডোমেন নেম সার্চ করি, তখন আমাদের ট্রাফিকটা যাবে একটা
আইপি সার্ভার, আইপিতে স্পেসিফিক আইপিতে একটা স্পেসিফিক নোডের কাছে যাবে। তো এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা দেয় হচ্ছে ডিএনএস। ডিএনএস এর মধ্যে লিস্ট থাকে কি আমার google.com-এর আইপি হচ্ছে 122.17.27.20 এরকম টেবিল বানানো থাকে ডিএনএস সার্ভারের মধ্যে। আমার মেশিন থেকে যখন এই ট্রাফিকটা আমরা ওয়েব ব্রাউজারে টাইপ করে এন্টার করব, তখন এই রিকোয়েস্টটা, সার্চ রিকোয়েস্টটা যায় হচ্ছে ডিএনএস সার্ভারের কাছে। ডিএনএস সার্ভার বলে যে google.com যে টাইপ করা হয়েছে তার আইপি অ্যাড্রেস হচ্ছে এত, এবং আমাদের ব্রাউজার ব্যাকগ্রাউন্ডে এই আইপি অ্যাড্রেসে রিকোয়েস্টটাকে সেন্ড করে দেয়। এবার ডিএনএস আমরা ব্ল্যাঙ্ক রাখলে সমস্যাটা কি হয়? সমস্যা হয় অনেক সময় আমাদের ইন্টারনেটে অনেক ওয়েবসাইট খুলতে চায় না। তো যখনই আমাদের কোনো ওয়েবসাইট খোলে না, মেসেজটা আমরা যদি ভালো করে পড়ি, তো আমরা দেখব এরকম টাইপের মেসেজ আসবে, ডিএনএস নট রেসপন্ড। কিংবা আরেকটা আছে চেক ফায়ারওয়াল। চেক ফায়ারওয়াল, ডিএনএস নট রেসপন্ড, চেক ফায়ারওয়াল, এটা আমাদের একটা ট্রাবল শুটিং মেসেজ আসে এই কারণে কি ডিএনএস কোনো রেসপন্ড দেয়নি। আমরা যে অ্যাড্রেসটা টাইপ করেছি google.com, ডিএনএস কোনো তার আইপি অ্যাড্রেস প্রোভাইড করেনি ব্রাউজারকে, যে কারণে ব্রাউজার ট্রাফিকটা সেই স্পেসিফিক মেশিন অবধি পৌঁছাতে পারছে না। সেক্ষেত্রে হয় কি, আমাদের ইন্টারনেট অনেক সময় ওকে থাকে, কিন্তু আমাদের ডিএনএস এর আমরা যদি ব্ল্যাঙ্ক রেখে দিই, আমাদের অনেক ওয়েবসাইট খুলবে। ওয়েবসাইট 1 ওকে ওয়ার্কিং, কিন্তু ওয়েব সাইট 2 ব্যাড, মানে এটা খুলছে না। ওয়েবসাইট 2 খুলছে না, কিন্তু ওয়েবসাইট 1 খুলছে। কোনো একটা ওয়েবসাইট ওপেন হচ্ছে, কিন্তু কোনো একটা ওয়েবসাইট ওপেন হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের প্রবলেমটা অনেক সময় ডিএনএস থেকে আসে। ডিএনএস অ্যাড্রেসটা আমরা ব্ল্যাঙ্ক রেখে দিই, যে কারণে এই প্রবলেমটা আসে। এবং অনেক সময় আসে হচ্ছে আমাদের ফায়ারওয়াল থেকে। যে কারণে আমাদের এই মেসেজটা শো করে যে ডিএনএস নট রেসপন্ড অ্যান্ড চেক ফায়ারওয়াল। তো ডিএনএস আর ফায়ারওয়াল, ফায়ারওয়ালের বিষয় আগে জানবো, আজকে ডিএনএস জানলাম। তো ডিএনএস যদি কাজ না করে, এক তো ডিএনএস ক প্রকারের হয়, একটা হয় হচ্ছে আইএসপির ডিএনএস। মানে আইএসপি একটা ডিএনএস সার্ভার বসিয়ে রাখে এবং তার একটা অ্যাড্রেস আমাদের দিয়ে দেয় কি 250 ডট, কিংবা সাপোজ আমি এরকম লিখি, ইজি লিখি, solo.1.2.6 সাপোজ, এক্সাম্পল। তো যদিও এরকম অ্যাড্রেস হয় না, তো এক্সাম্পল দিলাম। তো আমাদের আইএসপি একটা ডিএনএস দিতে পারে, যে ডিএনএসটা আমরা ডিএনএস এর অ্যাড্রেসে দিতে পারি, কিংবা একটা হয় হচ্ছে গুগলের ডিএনএস, গুগলের ডিএনএস, গুগলের ডিএনএস হয়, সেই ডিএনএসটা বাই ডিফল্ট 8.8 4টে 8, কিংবা আর একটা ডিএনএস অ্যাড্রেস হয়, এটাও গুগলের 8.8.4.4। এরকম আমরা
যদি আমরা আইএসপি থেকে কোনো ডিএনএস না পেয়ে থাকি বা আইএসপির ডিএনএসে কোনো ওয়েবসাইট খুলছে না, সেক্ষেত্রে আমরা গুগলের ডিএনএস এইটা এবং এইটা ইউজ করতে পারি। তো এই জিনিসটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাবো যে আমাদের এই আইপি অ্যাড্রেসটা থাকে কোথায়। আমাদের নেটওয়ার্ক কনফিগারেশন সেকশনে যেতে গেলে আমরা রান ওপেন করব, জাস্ট শর্টকাট উইন্ডোজ প্লাস আর এবং কমান্ড লিখব ncpa.cpl এবং এন্টার করব। এটা আমাদের নেটওয়ার্ক কার্ড ইন্টারফেস, মানে আমাদের সিস্টেমের মধ্যে কতগুলো নেটওয়ার্ক কার্ড আছে। এটা ভার্চুয়াল কার্ড, এটা ভার্চুয়াল কার্ড। আমার পিসিতে ল্যান কার্ড দুটো আছে, যেটা ইথারনেট পোর্ট যেখান দিয়ে আমরা ডাইরেক্ট কেবল কানেক্ট করি, এবং একটা ওয়্যারলেস পোর্ট। তিনটে টোটাল পোর্ট আছে। এখন আমার ওয়্যারলেসটা অ্যাক্টিভ এবং দুটো ল্যান পোর্ট ফাঁকা। ক্রস দেখাচ্ছে, ক্রস মানে কেবল কানেক্টেড নেই, কোনো লিঙ্ক নেই, আপ লিঙ্ক ডাউন লিঙ্ক কিছু নেই। এখানে আমরা একটা নেটওয়ার্কের আইপি সেকশনে যাব। তো আমাদের যেই নেটওয়ার্কের যেই ল্যান কার্ডটা বা যেই ল্যান ইন্টারফেসটা বা ওয়্যারলেস ইন্টারফেসটা যেটাই হোক, আমাদের ল্যান আর ওয়্যারলেস দুটো একইভাবে কাজ করে। এটা জাস্ট একটা ইন্টারফেস যেখানে আমরা নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে পারি, সেটা ওয়্যার থ্রু হতে পারে, ওয়্যারলেস থ্রু হতে পারে। তো আমরা এখানে এথারনেট পোর্ট 1 যেটা আছে আমাদের সিস্টেমে, এটার উপর ডাবল ক্লিক করলাম এবং এখানে দেখতে পাবো টিসিপি আইপি ভার্সন 4। এখানে ডাবল ক্লিক করব। এখানে কি লেখা আছে, অবটেন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, কিংবা আমরা এখানে সিলেক্ট করে ম্যানুয়াল দিতে পারি। এখানে আমরা ম্যানুয়ালি টাইপ করতে পারি। তো ম্যানুয়াল টাইপ করতে গেলে এখানে আমরা আইপি অ্যাড্রেসের বিষয়ে জানলাম, সাবনেটের বিষয়ে জানলাম, গেটওয়ের বিষয়ে জানলাম, আর লাস্টে যেটা আমরা ডিএনএসের ব্যাপারে বলছিলাম সেটা হচ্ছে এইটা। এই ডিএনএসটা একদমই আইপি যে আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তার দিতে পারি, কিংবা বাই ডিফল্ট আমি যদি কোনো ওয়েবসাইট ওপেন হচ্ছে না তো 4.8 দিয়ে দিতে পারি, বা 8.8.4.4 দিয়ে দিতে পারি। আর আইপিটা অটোও রাখতে পারি, ম্যানুয়ালও রাখতে পারি, কিন্তু আমার যদি কোনো ওয়েবসাইট না খোলে তাহলে আমরা এখানে ডিএনএসটা কনফিগার করতে পারি, যাতে কি যখন আমরা ওয়েব ব্রাউজারে গিয়ে আমরা কোনো ওয়েবসাইট টাইপ করব তখন আমাদের সিস্টেমটা ওয়েব সার্ভার অবধি পৌঁছাতে পারে রিকোয়েস্টটা। সেই কারণে ডিএনএস সার্ভারটা আমরা ইউজ করব। তো আজকে এই অবধি। এরপরে আমরা জানবো ধীরে ধীরে কিভাবে আমাদের এই ডিএনএস আর এই বাকি সিস্টেমগুলো কাজ করে, এবং এই বিষয়ে কিছু থিওরি আর প্র্যাকটিক্যাল আমরা কিছু দেখব, আর ক্লাস আগে যাবে এবং ধীরে ধীরে আমরা জানবো, যাতে কি কারো বুঝতে না অসুবিধা হয়, এবং কারো কিছু ডাউট থাকলে আমায় জিজ্ঞেস করা যাবে, এবং বাকি সাবজেক্ট আগের ক্লাসে দেখব। আজকের মতো এখানেই শেষ করছি।